আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা যে বিষয়ে ক্লাস করছি সেটা হচ্ছে 4th ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের অন্যতম ম্যাথ সাবজেক্ট ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট অ্যান্ড ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস। এই সাবজেক্টের প্রথম অধ্যায় ইন্ট্রোডাকশন টু ওয়ার্কিং ক্যাপিটাল এর প্রথম ক্লাস। তো যারা আপনারা যুক্ত আছেন তারা সবাই একটু দ্রুত কমেন্ট করে জানাবেন লাইভটি ঠিক আছে কিনা, কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা। এবং যেহেতু ক্লাসটা সবার জন্য ফ্রিতে নেওয়া হচ্ছে, সবাই একটু আপনাদের ফ্রেন্ড সার্কেলের সবাইকে মেনশন করে দিবেন এবং আপনাদের যে গ্রুপ আছে সেই গ্রুপগুলোতে ক্লাসের লিঙ্কটা শেয়ার করে দিবেন। আর যারা ওল্ড 4th ইয়ার, এই যে আপনাদের পরীক্ষার ফর্ম ফিল আপের ডেট দিয়েছে, ফর্ম ফিল আপের ডেট আপনাদের 18 তারিখ থেকে, ফেব্রুয়ারি 18 থেকে মার্চ 12 তারিখ পর্যন্ত। তো সেই ক্ষেত্রে আমরা অনুমানের ভিত্তিতে বলতে পারি যে আপনাদের হয়তো ফর্ম ফিল আপের পরপর সর্বোচ্চ 1 মাস সময় পাবেন। তার ভিতরে কিন্তু আপনাদের পরীক্ষার ডেট চলে আসবে, অর্থাৎ এপ্রিল মাসে। তো আপনারা কিন্তু সময় পাচ্ছেন হাতে 1.5 থেকে সর্বোচ্চ টেনে টুনে 2 মাস। হ্যাঁ, তার বেশি হতে পারে যে কোনো কারণবশত, কিন্তু আমরা সবসময় প্রস্তুতি নেওয়া উচিত খারাপ জিনিসটা মাথায় রেখে, যে হ্যাঁ আমি 1.5 বছর সময় পাবো, সেই 1.5 বছর অনুযায়ী আমি প্রিপারেশন নেব, এরকমটা চিন্তা ভাবনা না করে আমার সময় সর্বনিম্ন আছে এতটুকু, এই সময়ের ভিতরে আমাকে সর্বোত্তম চেষ্টা করতে হবে ভালো রেজাল্ট করার। এই বিষয়টা মাথায় রেখে আমরা প্রিপারেশন নেওয়ার চেষ্টা করব। তো এর জন্য যারা আমরা পরীক্ষার্থী তারা চেষ্টা করব এখন থেকে যাতে আর পড়ালেখায় কোনো ঢিল না হয়, কারণ আপনাদের তো ইনকোর্স শেষ, টেস্টও শেষ, এখন কিন্তু আর কলেজের কোনো কিছু বাকি নেই। আপনাদের এখন দিনরাত পড়তে হবে, প্রিপারেশন নিতে হবে, ভালোভাবে পরীক্ষা দিয়ে ভালো একটা রেজাল্ট করতে হবে। এটা কিন্তু মূল লক্ষ্য আপনাদের। অনার্সের সর্বশেষ ধাপই কিন্তু এই অনার্স 4th ইয়ার। 4th ইয়ারে যদি ভালো রেজাল্ট করা সম্ভব না হয় তাহলে দেখা যাচ্ছে ওভারঅল সিজিপিএটা ভালো আসবে না, আশানুরূপ হবে না। তো এর জন্যই চেষ্টা করতে হবে এখন থেকেই প্রিপারেশনটা যতটা সম্ভব জোরে সোরে নেওয়ার, যাতে আমাদের 4th ইয়ারের রেজাল্টটা ভালো হয় এবং ওভারঅল সিজিপিএটা যাতে আমরা ভালো করতে পারি। ওয়ালাইকুম আসসালাম মাইশা আপু, জিনি আপু। তো সবাই একটু দ্রুত কমেন্ট করে জানাবেন এবং আপনাদের ফ্রেন্ড সার্কেলে যারা আছে সবার কাছেই লিঙ্কটা শেয়ার করে দিবেন, সবাইকে ক্লাসে মেনশন করে দিবেন। আচ্ছা, তো যারা এই যে আপনারা প্রিপারেশন সংক্রান্ত তথ্যগুলো নিতে যাচ্ছেন বা আমাদের সাথে কোর্সগুলোতে যুক্ত হতে চাচ্ছেন, আমাদের কোর্সগুলোতে আপনারা যদি এখন ভর্তি হন, যে বিষয়ের সুবিধা পাবেন সেটা হচ্ছে এখন থেকে পরীক্ষার আগ পর্যন্ত, পরীক্ষার আগ মুহূর্ত পর্যন্ত একটানা ক্লাস করার সুযোগ পাবেন এবং এই ক্লাসেই অর্থাৎ এই 1 থেকে 1.5 মাসের ভিতরেই আপনাদের গুরুত্বপূর্ণ যে অধ্যায়গুলো সেই অধ্যায়গুলো শেষ করানো হবে, যাতে করে পাস নিয়ে কোনো সমস্যা না হয়, ভালো একটা রেজাল্টও করতে পারেন। তো এর জন্য যারা আমাদের সাথে যুক্ত হতে চাচ্ছেন তারা আমাদের পেজ সারিয়া ম্যাথ কেয়ার কমেন্ট সেকশনে দেখুন, আমাদের পেজের লিঙ্ক দেওয়া আছে সারিয়া ম্যাথ কেয়ার একাডেমিক লিঙ্ক থেকে। তো আপনারা চাইলে একাডেমিক লিঙ্ক এই আইডিতে অথবা এই যে আইডি থেকে লাইভটা করা হচ্ছে সারিয়া আপু, অথবা আমাদের পেজ সারিয়া ম্যাথ কেয়ার, এখানে যোগাযোগ করতে পারেন ভর্তি সংক্রান্ত তথ্যগুলো জানার জন্য। আর এছাড়া যারা অন্য কোথাও প্রিপারেশন নিতে চান তাদেরকেও একটাই পরামর্শ দিব, সেটা হচ্ছে আপনারা প্রিপারেশনটা এখন থেকেই শুরু করবেন। যেখানেই পড়ুন না কেন পড়াটা এখন থেকেই শুরু করবেন। ওয়ালাইকুম আসসালাম রিকি আপু, ফারানা আপু। আচ্ছা, আমরা একটু সময় নিচ্ছি যাতে করে সবাই ক্লাসটিতে যুক্ত হতে পারে। আচ্ছা, সবাইকে ক্লাসটিতে স্বাগতম, আসসালামু আলাইকুম। আমরা ক্লাসটি তাহলে এই পর্যায়ে শুরু করছি। আচ্ছা, ইন্ট্রোডাকশন টু ওয়ার্কিং ক্যাপিটাল, এই
চ্যাপ্টারটা কিন্তু আপনাদের ছিল, এই চ্যাপ্টারটা ইন্ট্রোডাকশন টু ওয়ার্কিং ক্যাপিটাল, এই চ্যাপ্টারটা কিন্তু আপনাদের ছিল ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট নামে। কোন সাবজেক্টে? যতটুকু আমার মনে পড়ে সম্ভবত ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সাবজেক্টের ভিতরে, তাই না? ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সাবজেক্টের ভিতরে ছিল নাকি ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের ভিতরে ছিল? যতটুকু আমার ধারণা ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের ভিতরেই থাকার কথা। ইন্ট্রোডাকশন টু ওয়ার্কিং ক্যাপিটাল, এটার নাম একটু চেঞ্জ করা ছিল ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট নামে। তো অধ্যায় দুইটা সেম, ম্যাথগুলো একটু অ্যাডভান্স লেভেল, তাছাড়া তেমন কোনো বিষয় নেই। ওয়ালাইকুম আসসালাম নিশাত তাসনিম আপু, ধন্যবাদ মাইশা আপুকে। আচ্ছা, সেই ক্ষেত্রে আপনারা তাহলে জানেন কয়টা ওয়ার্কিং করতে হবে, কি দিয়ে কি করতে হয়। তো আমি তারপরেও একবার আগে এই অধ্যায়ের ওয়ার্কিং সম্পর্কে একটু আলোচনা করি। প্রথমত অধ্যায়ের নাম হচ্ছে ইন্ট্রোডাকশন টু ওয়ার্কিং ক্যাপিটাল, চলতি মূলধন বা কার্যকরী মূলধনের সাথে পরিচিতি। বাংলা, কার্যকরী মূলধন বা চলতি মূলধন কাকে বলা হয়? চলতি সম্পদ এবং চলতি দায়ের পার্থক্যকে বলা হয় নিট চলতি মূলধন। আর শুধু চলতি মূলধন বলা হয় কোনটাকে? নিট চলতি সম্পদকেই চলতি মূলধন বলা হয়। তো এই ক্ষেত্রে আমরা এই অধ্যায়ে যে বিষয়টা করে থাকি সেটা হচ্ছে চলতি সম্পদ থেকে চলতি দায়গুলো বাদ দিয়ে ওয়ার্কিং ক্যাপিটাল বের করি, চলতি মূলধনটা নির্ণয় করি। এখন এই চলতি সম্পদ ও চলতি দায়গুলো বের করার জন্য আমাদের কিছু ওয়ার্কিং করতে হয়। তো আমরা বোর্ডে এই সকল ওয়ার্কিংগুলো একটু দেখব। নাবিলা আপু, সম্পূর্ণই চেনা চেনা লাগার কথা। প্রথমত ওয়ার্কিং প্রসেসের কস্ট পার ইউনিট। যদি ওয়ার্কিং প্রসেস সম্পর্কে সমন্বয়ে কোনো নির্দিষ্ট তথ্য বলা না থাকে তখন প্রথমে র ম্যাটেরিয়াল 100% এবং বাকি ওয়েজেস, লেবার এগুলোকে 50% আকারে ধরে রেট বের করতে হবে। কস্ট পার ইউনিট অর্থাৎ রেট বের করব। এরপরে ফিনিশ গুডসের কস্ট পার ইউনিট, এটার ক্ষেত্রে সবগুলোই 100%, কাঁচামাল 100%, ওয়েজেস 100%, ফ্যাক্টরি ওভারহেডও 100%। ডেটর্স কস্ট পার ইউনিট, ডেটর্স এবং ফিনিশ গুডস, ডেটর্স এবং ফিনিশ গুডস এই দুইটার ভিতরে অনেকটা মিল থাকে। অনেক অঙ্কের ক্ষেত্রে দুইটার কস্ট পার ইউনিট একই থাকে, কিছু ক্ষেত্রে পরিবর্তন হয়। কখন? এই যে শেষে দেখুন অ্যাডমিন অ্যান্ড সেলিং এক্সপেন্স। ওয়ালাইকুম আসসালাম সুমায়া আপু। এই যে দেখুন অ্যাডমিন অ্যান্ড সেলিং এক্সপেন্স, এটার জন্যই মূলত পার্থক্য হয়। অর্থাৎ যদি কোনো প্রশ্নে আপনাদেরকে শুধু ওয়েজেস, ফ্যাক্টরি ওভারহেড, ম্যাটেরিয়াল এই ধরনের ব্যয় দেওয়া থাকে তাহলে ফিনিশ গুডস যা, ডেটর্সও তাই হয় বেশিরভাগ ক্ষেত্রে। শুধুমাত্র যদি কোনো প্রশ্নে অ্যাডমিন অ্যান্ড সেলিং ওভারহেড বা অ্যাডমিন অ্যান্ড সেলিং এক্সপেন্স দেওয়া থাকে তখন কিন্তু কস্ট পার ইউনিট পরিবর্তন হয়ে যায়। এই যে অ্যাডমিন অ্যান্ড সেলিং এক্সপেন্সের কারণে ডেটর্সের কস্ট পার ইউনিট এবং ফিনিশ গুডসের কস্ট পার ইউনিট পরিবর্তন হয়, আলাদা হয়, ভিন্ন হয়। না সুমাই আপু, আমরা এইমাত্রই শুরু করেছি, দেরি হয়নি। এর পাশাপাশি আমাদের আরো কিছু ওয়ার্কিং করতে হয়। 4 নম্বর ক্রেডিটর্স কস্ট পার ইউনিট। আচ্ছা, এটার ক্ষেত্রে আমরা একটু লিখে নিই। এগুলো মুছে ফেলি। ক্রেডিটর্স কস্ট পার ইউনিট কোনটা হবে? র ম্যাটেরিয়ালের রেট যা তাই হবে ক্রেডিটর্সের কস্ট পার ইউনিট। র ম্যাটেরিয়ালের রেট যা হবে তাই হবে কস্ট পার ইউনিট ক্রেডিটর্সের। অর্থাৎ র ম্যাটেরিয়াল যদি বলা হয় 10 টাকা রেট তাহলে ক্রেডিটর্সের কস্ট পার ইউনিটও 10 টাকা হবে। র ম্যাটেরিয়ালের সিপিইউ, সিপিইউ মানে কি কস্ট পার ইউনিট, যা হবে তাই হবে ক্রেডিটর্সের
সিপিইউ। ছায়াপু, এটা শুধুমাত্র সূত্র বসিয়ে অঙ্ক করা। এরকম 4 থেকে 5টা ওয়ার্কিংস, এরপরে একটা ছক, কোনো জাবেদা নেই। 4 থেকে 5টা ওয়ার্কিংস এবং একটা ছক, কোনো জাবেদা নেই। আচ্ছা, এরপরে এই কয়টা ওয়ার্কিংস তো দেখলাম, আপনারা চাইলে একটু স্ক্রিনশট নিয়ে নেবেন যাতে পরবর্তীতে খাতা কলমে নোট করে নিতে পারেন। যদিও বা আমি জানি অনেকেই এই অধ্যায়টা ভালোভাবে শিখেছেন, কিন্তু আপনাদের 4th ইয়ার 3rd ইয়ারের ভিতরে কিছু তো পার্থক্য আছে, একটু অ্যাডভান্স লেভেলের ম্যাথ আছে। তো যারা এই অধ্যায়টা করেননি একদমই, তারাও বেসিক থেকেই শিখতে পারবেন, চিন্তার কোনো বিষয় নেই। যে আপনাদের আগের বছর ছিল তাই আমি ফাঁকি দিয়ে করাবো এমন না, বেসিক থেকেই শিখতে পারবেন। তার জন্য একটু সূত্রর এই যে পেজটা দেখতেছেন এটার স্ক্রিনশট রেখে দিবেন। আমরা এখন পরবর্তী যে ছকের মাধ্যমে আমাদের অঙ্কটি করতে হবে সেই ছকে চলে যাব। ওয়ালাইকুম আসসালাম দুর্জয় ভাইয়া। জি ভাইয়া, এটা আপনাদের। আমি একটু দেখিয়ে দিই। 4th ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, পুরো সাবজেক্টের নাম ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট অ্যান্ড ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস। অনেক বড় শোনা যায়, আমি এটাকে সংক্ষেপে ওয়ার্কিং ক্যাপিটাল বলি, আরও সংক্ষেপে WC, ওয়ার্কিং ক্যাপিটাল সংক্ষেপে বলি। পুরোটা বলতে গেলে অনেক সময় লাগে। তো এটাও আপনাদেরই 4th ইয়ারের। আচ্ছা, এখন পরবর্তী পেজে চলে যাচ্ছি। সূত্রের স্টেটমেন্ট অফ ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট, ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট ফোরকাস্ট। এটার জন্য আমাদের এরকম একটা ছক দরকার হবে, যেখানে আমরা চলতি সম্পদ দেখাবো এবং চলতি সম্পদ থেকে চলতি দায়গুলো বিয়োগ করে দেখাবো, এবং চলতি দায় এইগুলোই থাকে, এর বাইরে তেমন কোনো চলতি দায় থাকবে না। তো আপনাদের এই ছকটা মুখস্থ করবেন, ওয়ার্কিংগুলো মুখস্থ করবেন, এরপরে প্রশ্নটা পড়ে বুঝতে হবে, সমাধান করতে হবে, আর কিচ্ছু না। তাহলে আশা করছি সবাই এটা স্ক্রিনশট নিয়েছেন। স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে কমেন্টে একটু ডান লিখে দিন। সুপর্ণা আপু, রীতা আপু, শ্রবণা আপু, দেখতে পাচ্ছি আপনারাও ক্লাসে যুক্ত হয়েছেন, একটু কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ নিশাদ আপু, মাইশা আপু, দুর্জয় ভাই, ফারানা আপু। আচ্ছা, তাহলে আমরা পরবর্তী অংশে চলে যাচ্ছি। টোটাল কারেন্ট অ্যাসেট থেকে বিয়োগ করব টোটাল কারেন্ট লায়াবিলিটিস। চলতি দায় বিয়োগ করতে হবে, কারেন্ট লায়াবিলিটিস চলতি দায়গুলো বিয়োগ করতে হবে। চলতি দায় কি কি রয়েছে? প্রথমত, চলতি দায়ের ভিতরে সবার আগে যেটা থাকবে, কি থাকবে? অ্যাকাউন্টস পেয়েবল বা ক্রেডিটর্স। ক্রেডিটর্সের আরেকটা নামই কিন্তু অ্যাকাউন্টস পেয়েবল। এরপরে লেবার অথবা ওয়েজেস, ওভারহেড, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, সবগুলোর সাথে ডিউ কথা লেখা। ডিউ মানে হচ্ছে বকেয়া। টোটাল কারেন্ট লায়াবিলিটিস পাবো, ওয়ার্কিং ক্যাপিটাল হবে TCA মাইনাস TCL। TCA মানে কি? টোটাল কারেন্ট অ্যাসেট। TCL মানে টোটাল কারেন্ট লায়াবিলিটিস। ওয়ার্কিং ক্যাপিটালের শর্ট ফর্ম WC। অ্যাড সেফটি মার্জিন অর কন্টিনজেন্সি। অনেক সময় বলা হয় কন্টিনজেন্সি রাখতে হবে, এটা প্রশ্নে যদি বলা হয় তাহলে রাখবো, তা নাহলে রাখার দরকার নেই। কন্টিনজেন্সির বিষয়ে প্রশ্নে বলা থাকলে রাখতে হয়, না হলে দেখানোর দরকার নেই। তো এটা আমাদের এক্সট্রা অঙ্কের ক্ষেত্রে একটু যেগুলো জটিল মনে করা হয় 3rd ইয়ারের। 4th ইয়ারের ক্ষেত্রে এটাকে জটিলতা বলে না, 4th ইয়ারের জটিলতা অন্যরকম।
তাহলে পাওয়া যায় নিট ওয়ার্কিং ক্যাপিটাল। তাহলে সবাই কি এটা স্ক্রিনশট নিয়েছেন? এর উপর ভিত্তি করে আমরা প্রশ্নে চলে যাব, প্রশ্ন সমাধান করব। দেখতে পাচ্ছি একজন জানিয়েছেন। বাকিরা সবাই একটু দ্রুত জানাবেন। এরপরে আমরা একটা অঙ্কে চলে যাব, অঙ্কটা সমাধান করে এই বিষয়গুলো আরেকটু বিস্তারিত বোঝার চেষ্টা করব। আমাদের বোর্ডে আমরা একটা প্রশ্ন দেখতে পাচ্ছি। রিকি আপু, দুর্জয় ফ্যাম, আয়শা আপু, নাবিলা আপু, ধন্যবাদ। বাকিরা একটু জানাবেন কষ্ট করে। আচ্ছা, তাহলে এখন আমরা প্রশ্নটা প্রথমে একটু পড়ে নিই, দেখি এখানে কি বলা হয়েছে। খুব জটিল কিছু কিন্তু আমাদের এই প্রশ্নে বলা হয়নি। জি নাবিলা আপু, আমাদের ছকটা এরকম না। অ্যাকাউন্ট টাইটেলস এবং টাকার জন্য দুইটা কলাম থাকে সাধারণত। তো এখানে আমরা টাকার দুইটা কলাম না দিয়ে একটা টাকার কলাম দিলেও হয়, কোনো সমস্যা নেই। আমাদের প্রশ্নে কি বলা হয়েছে আগে একটু প্রশ্নটা পড়ে নিই। ক্যালকুলেট দ্য নেট ওয়ার্কিং ক্যাপিটাল, NWC নির্ণয় করো। আমাদের বের করতে বলা হয়েছে NWC, এটা নির্ণয় করতে বলা হয়েছে ফ্রম দ্য ফলোইং ডাটা। অ্যাকাউন্ট টাইটেলস টাকা, উপরে কি লিখব? ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট ফোরকাস্ট, অথবা সরাসরি ওয়ার্কিং ক্যাপিটাল। ধন্যবাদ ছায়া আপু, জিনি আপু। আচ্ছা, তো এখন আমরা কি বের করছি? নেট ওয়ার্কিং ক্যাপিটাল। নেট ওয়ার্কিং ক্যাপিটাল বের করার নিয়ম কি ছিল একটু আগে কি বললাম? টোটাল কারেন্ট অ্যাসেট থেকে টোটাল কারেন্ট লায়াবিলিটিস বিয়োগ করতে হবে। তো এখন কিছু কিছু প্রশ্ন থাকবে যেখানে কোনো ওয়ার্কিং করতে হয় না, বি পার্টের ক্ষেত্রে সাধারণত আপনাদের বি পার্টের প্রশ্নের ক্ষেত্রে, এই অধ্যায়ে বি পার্টের প্রশ্নের ক্ষেত্রে কোনো ওয়ার্কিং থাকে না। যেমনটা এই প্রশ্নে দেখুন কি বলা হয়েছে, কি কি তথ্য দেওয়া আছে? ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশ অ্যাট ব্যাংক, অ্যাকাউন্ট রিসিভেবল, ক্লোজিং ইনভেন্টরি। এই যে তথ্যগুলো, এই চারটা কি দেওয়া আছে? এই চারটা ব্যালেন্স শিটের কি উপাদান? এই চারটা ব্যালেন্স শিটের কোন উপাদান? একটু কমেন্ট করে জানান। এবং অ্যাকাউন্টস পেয়েবল, স্যালারি পেয়েবল, এই দুইটা কোন উপাদান? তো আমরা এখানে সলিউশনটা শুরু করছি। ক্যালকুলেশন অফ নেট ওয়ার্কিং ক্যাপিটাল। ফার্স্টেরটা সিএ এবং সেকেন্ডটা সিএল। ধন্যবাদ শ্রবণা আপু, নাবিলা আপু, ফারানা আপু, নিশাদ আপু, দুর্জয় ভাইয়া ধন্যবাদ। কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট লায়াবিলিটিস, সবাইকে ধন্যবাদ। তাহলে এখানে দেখুন, চলতি সম্পদ এত টাকা, চলতি দায় এত টাকা।
তোমার চলতি মূলধন কত? আমাকে কি বলতে হবে নাকি সমাধান করতে হবে? কি করব? প্রথমে কারেন্ট অ্যাসেট লিখে নিব। চলতি সম্পদগুলো কি কি আছে? ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশ অ্যাট ব্যাংক, তারপরে কি আছে? অ্যাকাউন্ট রিসিভেবল, সংক্ষেপে এআর। আর কি আছে? ক্লোজিং ইনভেন্টরি। টাকার পরিমাণ 50, 60, 75, 25। সবগুলো যোগ করলে কি পাবো? টিসিএ, টোটাল কারেন্ট অ্যাসেট। এরপরে কি বের করব? কারেন্ট লায়াবিলিটিস। টোটাল কারেন্ট অ্যাসেট কত এটা কিন্তু আপনারা একটু কমেন্টে জানাবেন। ধন্যবাদ ফারহানা আপু, জিনিয়া আপু। নাবিল আপু স্যার কোথায় গেল মানে? আচ্ছা, টোটাল কারেন্ট অ্যাসেট কত আসছে? 2,10,000। বাহ, খুব বড় একটা অ্যামাউন্ট চলে আসছে টোটাল কারেন্ট অ্যাসেট। এরপরে কারেন্ট লায়াবিলিটিস, অ্যাকাউন্টস পেয়েবল, স্যালারিজ পেয়েবল। এটা এইখানে আমরা ক্লোজ করে দিতে পারি। অ্যাকাউন্টস পেয়েবল আর স্যালারিজ পেয়েবল কত আছে? 55,000 এবং 10,000। অ্যাকাউন্টস পেয়েবল, অ্যাকাউন্টস পেয়েবল, স্যালারিজ পেয়েবল। স্যালারিজ পেয়েবল মানে কি? বেতন বকেয়া। আর আমরা জানি যে কোনো ব্যয় বকেয়া থাকলে সেটা এক ধরনের চলতি দায়, যে কোনো ব্যয় অগ্রিম থাকলে সেটা এক ধরনের চলতি সম্পদ, যে কোনো আয় বকেয়া থাকলে সেটা এক ধরনের চলতি সম্পদ, যে কোনো আয় অগ্রিম থাকলে সেটা এক ধরনের চলতি দায়। এগুলো কিন্তু একদম মুখস্থ থাকতে হবে। স্যালারিজ পেয়েবল দুইটা নিয়ে নিব। আচ্ছা, অ্যাকাউন্টস পেয়েবল 55,000, স্যালারিজ পেয়েবল 10,000। দুইটা যোগ করলে কত আসছে? 65,000। ক্লোজ করে রেখে দিলাম। নেট ওয়ার্কিং ক্যাপিটাল কিভাবে পাওয়া যায়? টোটাল কারেন্ট অ্যাসেট থেকে টোটাল কারেন্ট লায়াবিলিটিস বিয়োগ করে পাওয়া যায়। ওয়ার্কিং ক্যাপিটাল কত আপনাদের? বিয়োগ করে দিন, 2,10,000 থেকে 65 বিয়োগ করে দিন। ফারহানা আপু, নিশাত তাসনিম আপু, দুর্জয় ভাই। আচ্ছা, সবাই কি লাইভটা ঠিকঠাক ভাবে দেখতে পারছেন? একটু জানাবেন। 1,45,000 টাকা এটা আসছে আমাদের। আচ্ছা, সবাই একটু কমেন্ট করে জানান যে আপনারা সবাই লাইভ ক্লাসটি ঠিকভাবে করতে পারছেন কিনা, সমস্যা হচ্ছে কিনা কোনো।
আচ্ছা, মিতু আপু ধন্যবাদ, ছায়া আপু ধন্যবাদ, ফারহানা আপু, জিনি আপু সবাই বলছে কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে হয়তো নাবিল আপু আপনার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। আচ্ছা, আমাদের এখানে কোনো সমস্যা হচ্ছে না। সবাই অঙ্কটা বুঝতে পারছি? খুব সহজ একটা অঙ্ক ছিল বি পার্টের। এরপরে আরেকটা প্রশ্ন আমরা তাহলে সমাধান করি, যেহেতু আমাদের এখনো সময় আছে হাতে। তাই তো, তার আগে একটু কমেন্ট করে জানাবেন। আচ্ছা নাবিলা আপু, তার কারণ হচ্ছে আমরা জানি চলতি মূলধনের একটা সূত্র আছে। চলতি মূলধন সমান, এটা কিন্তু আপনারা রেশিও অ্যানালাইসিস চ্যাপ্টারে করেছেন। চলতি মূলধন সমান চলতি সম্পদ বিয়োগ চলতি দায়। তো যেহেতু এটা আপনারা কিন্তু রেশিও অ্যানালাইসিসেও শিখেছেন, চলতি সম্পদ থেকে চলতি দায় বাদ দিলে চলতি মূলধন বা কার্যকরী মূলধন বা ওয়ার্কিং ক্যাপিটাল পাওয়া যায়। তাহলে আমাদের এই অধ্যায় কিসের ভিত্তিতে তৈরি? চলতি মূলধনের ভিত্তিতে। তার কাজ কি? চলতি সম্পদ থেকে চলতি দায় বিয়োগ করা। তাহলে এখানে দীর্ঘমেয়াদী স্থায়ী কোনোটাই আসবে না, শুধুমাত্র চলতিগুলো নিয়ে কাজ করতে হবে। যার জন্য আমরা এখানে শুধু চলতি সম্পদ থেকে চলতি দায় বাদ দিলাম। ধন্যবাদ স্বর্ণা আপু। স্বর্ণা আপু কেমন আছেন? ফর্ম ফিল আপের ডেট দিয়েছে, দেখেছেন? ছায়া আপু ধন্যবাদ। আচ্ছা, তাহলে এটাতে কারো কোনো সমস্যা নেই, আমরা পরবর্তী আরেকটা প্রশ্ন সমাধান করব। নাবিলা আপু একটু জানাবেন বুঝতে পারছেন কিনা। আচ্ছা, 2 নম্বর প্রশ্ন একটু সহজই মনে হচ্ছে, তেমন জটিলতা নেই। তো এই 2 নম্বর প্রশ্নটা একটু সমাধান করি, আমরা দেখি কি বলা হয়েছে। আচ্ছা, ধন্যবাদ নাবিলা আপুকে। তো 2 নম্বর প্রশ্নটাতে দেখি কি বলা হয়েছে। এখানে প্রিপেয়ার অ্যান্ড এস্টিমেটেড ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট কি বলেছে? ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট বের করো ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন। এই তথ্যগুলো থেকে আমাদের কি করতে হবে? ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট ফোরকাস্ট। বোর্ডটা মুছে ফেলছি। সলিউশন ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট ফোরকাস্ট। রিকোয়ারমেন্ট ফোরকাস্ট, অ্যাকাউন্ট টাইটেলস এবং টাকার জন্য সাধারণত কয়টা কলাম নেওয়া হয়? 2টা কলাম। টাকার কলামগুলো একটু ছোট হয়ে যাবে, এই তাছাড়া আর কিছু না। এখন আমাদের ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট ফোরকাস্টের এটার ক্ষেত্রে আমাদের মেন সূত্র কি? প্রথমত কারেন্ট অ্যাসেট দেখাতে হয়, এরপরে কারেন্ট লায়াবিলিটিস দেখাতে হয়, তারপরের কাজ কি? নেট ওয়ার্কিং ক্যাপিটাল সমান। আচ্ছা, এখানে দেখুন কন্টিনজেন্সি দেওয়া আছে, কন্টিনজেন্সি দেওয়া আছে। তাহলে এই ক্ষেত্রে লিখবো আমরা ওয়ার্কিং ক্যাপিটাল প্লাস কন্টিনজেন্সি। আচ্ছা, তার আগে আরেকটা জিনিস তাহলে থাকবে, আমি ছকের অল্প কিছু বিষয় লিখতেছি, সবগুলো না কিন্তু। কেন? কারণ সবসময় যে আপনার অ্যাকাউন্ট রিসিভেবল থাকবে এমন কোনো বাধ্যবাধকতা আছে যে আপনার অবশ্যই প্রাপ্য হিসাব থাকতে হবে, না থাকলে আপনার ব্যবসা বন্ধ করে দেওয়া হবে? এরকম কি কোনো বাধ্যবাধকতা আছে? নেই তো। তাহলে আপনার চলতি সম্পদের ভিতরে প্রাপ্য হিসাব থাকতেও পারে, নাও পারে, কিন্তু চলতি সম্পদ অবশ্যই থাকবে, কারণ আপনার নগদ বা প্রাপ্য হিসাব বা সমাপনী মজুত পণ্য কোনো না কোনো একটা অবশ্যই থাকবে। আচ্ছা, এখানে কন্টিনজেন্সি আছে তাই আমি এটা লিখতেছি, যদি না থাকতো তাহলে লিখতাম না। এটা কার সাথে যোগ করা হয়? ওয়ার্কিং ক্যাপিটালের সাথে। আচ্ছা, ডেট লিখেছেন, প্রিপারেশন শুরু করেছেন স্বর্ণা আপু?
ওয়ার্কিং ক্যাপিটাল কিভাবে পাবো? টোটাল কারেন্ট অ্যাসেট থেকে টোটাল কারেন্ট লায়াবিলিটিস বিয়োগ করে। এখন আমরা একটু প্রশ্নের তথ্যগুলো পড়ে নিই, দেখি কি বলা হয়েছে। প্রজেক্টেড অ্যানুয়াল সেলস, বছরের বিক্রয়, বছরে বিক্রয় কত ইউনিট? 10,000 ইউনিট। এক বছরে বিক্রি করছি 10,000 ইউনিট পরিমাণ পণ্য। সেলিং প্রাইস পার ইউনিট কত টাকা? 10 টাকা করে। তাহলে আমাদের বিক্রয় মূল্য কত? মোট বিক্রয় মূল্য কত টাকা? 10,000 ইউনিট 10 টাকা করে বিক্রি করলে বিক্রয় মূল্য কত টাকা? 1,00,000 টাকা। প্রফিট কত? আচ্ছা, এখানে মজুদ পণ্য থাকবে, মজুদ পণ্য থাকে। আচ্ছা, এর একটা সূত্র আছে, এর আরেকটা সূত্র আছে আমাদের এই ছকের ভিতরে। সূত্রটা খুব সংক্ষেপে আমরা এরকম ভাবে লিখি, এপিইউ। এপিইউ মানে কি? অ্যানুয়াল প্রোডাকশন ইউনিট। এক বছরে কতটুকু উৎপাদন করেছেন সেই পরিমাণ। সিপিইউ, কস্ট পার ইউনিট। প্রত্যেক ইউনিটের ব্যয় কত টাকা, এর সাথে গুণ করা হয় সিপি। সিপি অর্থাৎ কনভার্সন পিরিয়ড বা ক্রেডিট পিরিয়ড। সিপি মানে কনভার্সন পিরিয়ড অথবা ক্রেডিট পিরিয়ড। কনভার্সন পিরিয়ড অথবা ক্রেডিট পিরিয়ড। প্রফিট 20,000। সবাই এতটুকু ক্যালকুলেশন করে ফেলেছেন? বাহ, সবাই তো অনেক ফাস্ট ফাস্ট ক্যালকুলেশন করছেন। আচ্ছা, এই প্রফিট কেন বললাম, কেন সেলস জানতে চাইলাম, এইগুলোর কারণ কি? কস্ট বের করব তাই। আচ্ছা, এখন আরেকটা অতিরিক্ত লাইন আমি বলছি, এপিইউ, অ্যানুয়াল প্রোডাকশন ইউনিট। অ্যানুয়াল প্রোডাকশন ইউনিট মানে কি? এক বছরে কত ইউনিট আপনি উৎপাদন করেছেন, তার সাথে গুণ কস্ট পার ইউনিট। এই দুইটা গুণ করলে আসলে কি পাওয়া যায়? এক বছরে আমরা কতটুকু উৎপাদন করেছি? 10,000 ইউনিট। 10,000 ইউনিট বিক্রি করার জন্য আমার এটা উৎপাদন করতে হয়েছে। আচ্ছা, আমার প্রফিট কত? প্রফিট 20%। তাহলে কস্ট কত? 80%। খেয়াল করুন, প্রফিট যদি 20% হয়, ঠিক আছে, প্রফিট 20%, কস্ট কত টাকা বা কস্ট কত পার্সেন্ট? আমাদের মোট বিক্রয় হচ্ছে 100%, তার ভিতরে 20% প্রফিট, বাকি 80% তাহলে কি? কস্ট, তাই না? তাহলে 10,000 ইউনিটের 80% করলে কস্ট কত টাকা আসে? 80,000 টাকা। এটা আমরা দুইভাবে ক্যালকুলেশন করতে পারি, এপিইউ ইন্টু সিপিইউ। এই পুরোটা ক্যালকুলেশন করলে মোট ব্যয় পাওয়া যাবে, কস্ট অফ সেলস পাওয়া যাবে। অ্যানুয়াল প্রোডাকশন ইউনিট, অ্যানুয়াল ডিমান্ড। আচ্ছা, দুইটার ভিতরে একটু পার্থক্য আছে, কিন্তু দিলে হবে, হবে না তা না, দিলে অবশ্যই হবে, কিন্তু একটু পার্থক্য আছে, পার্থক্যটা জেনে রাখা উচিত। আপনার একটা প্রশ্নে বলল অ্যানুয়াল প্রোডাকশন ইউনিট 10,000, অ্যানুয়াল ডিমান্ড 12,000, তখন কোনটা দিয়ে করবেন? কারণ কেন বলছি? ডিমান্ড আলাদা, প্রোডাকশন আলাদা।
প্রোডাকশন ইউনিট আমি যেটা উৎপাদন করতেছি এটা হচ্ছে অ্যানুয়াল প্রোডাকশন ইউনিট। আর ডিমান্ড কি? ডিমান্ড হচ্ছে আমার কাছে আপনারা কি চাচ্ছেন। আপনারা বলতে পারেন স্যার আজকে তাড়াতাড়ি ছুটি দিয়ে দিন, আমি দিতে পারবো কিনা এটা আমার চিন্তা করতে হবে, তো আপনারা চাইলেই তো হবে না। তো ডিমান্ড হচ্ছে চাহিদা। ডিমান্ড আর প্রোডাকশন ইউনিট দুইটা একই না, কিন্তু হ্যাঁ অনেক ক্ষেত্রে এটা দেওয়া যায়, সমস্যা নেই। আচ্ছা, এপিইউ ইন্টু সিপিইউ এটা আলাদাভাবে না দেখে আমি অন্যরকম ভাবে দেখাই। অ্যানুয়াল প্রোডাকশন ইউনিট কত, আমি একটু ব্যতিক্রম ভাবেই দেখাই। এটাকে ভাগ করা হয় কত দিয়ে? এটাকে ভাগ করা হয় কত দিয়ে? সিপি কনভার্সন পিরিয়ড। কনভার্সন পিরিয়ড আমাদের প্রশ্নে তথ্যে দেওয়া থাকে। এই যে দেখুন, এগুলো সব কি কনভার্সন পিরিয়ড বা ক্রেডিট পিরিয়ড। তো এই পিরিয়ডটা যদি আমাদের সপ্তাহে দেওয়া থাকে তাহলে ভাগ করি 52 দিয়ে। যদি এই পিরিয়ডটা দিনে থাকে তাহলে আমরা ভাগ করি 360 অথবা 365 দিয়ে। আগে এই পুরো সূত্রটা আমরা কমপ্লিট করে নিই। যদি এটা সপ্তাহে থাকে, কনভার্সন পিরিয়ড বা ক্রেডিট পিরিয়ড যদি সপ্তাহে থাকে তাহলে ভাগ করব 52 দিয়ে। যদি এটা দিনে থাকে তাহলে ভাগ করব 360 অথবা 65 দিয়ে। আর যদি এটা মাসে থাকে, যে 2 মাস 3 মাস এরকম মাসিক ভিত্তিতে দেওয়া থাকে, তখন ভাগ করব 12 দিয়ে। আগে এই সূত্রটা নোট ডাউন করে নিব। এটা তো বুঝতে পারছি, তাই না? অ্যানুয়াল প্রোডাকশন ইউনিট কত? অ্যানুয়াল সেলস, অ্যানুয়াল প্রোডাকশন। যেহেতু এখানে আলাদাভাবে অ্যানুয়াল প্রোডাকশন ইউনিট দেওয়া নেই, তাই যেই পরিমাণ বিক্রি করছি সেই পরিমাণই আমরা উৎপাদন করেছি। আচ্ছা, এখন সেলিং প্রাইস 10 টাকা দেওয়া আছে, প্রফিট 20% বলেছে। সেলিং প্রাইস পার ইউনিট মাইনাস প্রফিট পার ইউনিট সেলস প্রাইস থেকে প্রফিট বাদ দিলে কি পাওয়া যায়? এটাও কি বলতে হবে? কস্ট পাওয়া যায়, ব্যয় পাওয়া যায়। এখন সবগুলো কিসে বের হচ্ছে? পার ইউনিটে। তাহলে ব্যয় পাবো কিসে? পার ইউনিটে। এটাও কি বলে দিতে হবে? সেলিং প্রাইস পার ইউনিট কত টাকা দেওয়া আছে? 10 টাকা। প্রফিট কি বলছে? 20%। কার উপরে? সেলসের উপরে, অর্থাৎ 10 টাকার 20%। কত টাকা? 10 টাকার 20% করলে 2 টাকা। বিয়োগ করে দিন, তাহলে কি পাবেন? কস্ট পার ইউনিট। নাবিলা আপু, এটাতে কি বুঝতে কোনো অসুবিধা আছে? আমি একটু ভিন্নভাবে করলাম। সেলস থেকে প্রফিট বাদ দিলে কস্ট পাওয়া যায়, আর সেলস পার ইউনিট থেকে প্রফিট পার ইউনিট বাদ দিলে কস্ট পার ইউনিট পাওয়া যায়। কস্ট পার ইউনিট আমরা বের করে নিয়েছি। অ্যানুয়াল প্রোডাকশন ইউনিট আমরা জানি। সিপি দেওয়া আছে যেগুলোর, সেগুলোর হিসাব করব। ক্রেডিট পিরিয়ড বা কনভার্সন পিরিয়ড দেওয়া আছে যেগুলোর। এই পর্যন্ত বুঝতে কারোর কোনো অসুবিধা আছে কিনা একটু জানাবেন। আমরা এই যে একটা ওয়ার্কিং করে ফেলেছি। এখন দেখি আমাদের ক্রেডিট পিরিয়ড দেওয়া আছে কিসের। এভারেজ ক্রেডিট পিরিয়ড অ্যালাউড টু কাস্টমার। অ্যালাউড টু কাস্টমার্স, এটার দ্বারা বোঝানো হচ্ছে ডেটার্স। ঠিক আছে, যারা আমাদের কাছ থেকে পণ্য কেনে, দেনাদার যারা, তাদেরকে আমি সময় দিচ্ছি। অ্যালাউড টু মানে দিচ্ছি, তাহলে কাদেরকে সময় দিচ্ছি? দেনাদারদেরকে। কয় সপ্তাহ? 8 সপ্তাহ। ডেটর্সের ক্ষেত্রে কনভার্সন পিরিয়ড আছে, তাহলে ডেটর্স অবশ্যই হবে। সূত্র কিন্তু এটাই থাকবে সব ক্ষেত্রে, এপিইউ ইন্টু সিপিইউ ইন্টু সিপি ভাগ, যেহেতু সপ্তাহে দেওয়া আছে তাহলে সরাসরি 52 লিখলাম।
আচ্ছা, এভারেজ স্টক, স্টকের ক্ষেত্রে দেওয়া আছে, তাহলে স্টকও অবশ্যই হবে। স্টকের ক্ষেত্রে দেওয়া আছে কত, 12 সপ্তাহ, তাহলে এখানে 12 দিয়ে হিসাব করব। এই দুইটা জিনিস আছে। আর কার কনভার্সন পিরিয়ড দেওয়া আছে, সাপ্লায়ার্স এর কাছ থেকে পেয়েছি, তার মানে কি পাওনাদারদের কাছ থেকে সময় পেয়েছি। ক্রেডিটর্স, কয়জনের, যে কয়জনের কনভার্সন পিরিয়ড থাকবে সেই কয়জনেরটা দেখাতে হবে, বাকিগুলোর তো কোনো তথ্যই নেই, তাহলে ওইগুলো দেখাতে হবে না, ওইগুলো নেই। এখানেও কিন্তু সূত্র একই, এপিইউ ইন্টু সিপিইউ ইন্টু সিপি ডিভাইডেড বাই 52 দিয়ে। কেন, কারণ সপ্তাহে দেওয়া। এখন আমাদের এই যে সূত্র আমরা লিখলাম, এখন এই সূত্রের পরিবর্তে মানগুলো লিখব। আচ্ছা, এটা হচ্ছে টাকা 8 টাকা, কস্ট পার ইউনিট 8 টাকা। এখন এই সূত্রের এখানটাতে আমরা মানগুলো লিখে ফেলবো। ধন্যবাদ সুমাইয়া রহমান আপু, নাবিলা আপু, মাইশা আপু। আচ্ছা আচ্ছা, শ্রবণা আপু এবং নাবিলা আপু, আপনারা কোন ছকে শিখেছিলেন সেটা আমাকে একটু গ্রুপে দিবেন, ঠিক আছে? আপনাদের মেসেঞ্জার গ্রুপে একটু দিবেন, আমি দেখব। কারণ হ্যাঁ, একই অঙ্ক বিভিন্ন বিভিন্ন ছকে করা যায়, তো আমার কাছে এই ছকটা বেশি সহজ মনে হয়, এর জন্য আমি এই ছকে করাই। এখন আপনারা কোন ছকে করেছেন সেটা আমাকে একটু দেখাবেন, তারপরে আমি চিন্তা বিবেচনা করব, যদি সেটা সহজ মনে হয় তাহলে অবশ্যই সেই ছকে শিখাবো। সিপি হচ্ছে কনভার্সন পিরিয়ড বা ক্রেডিট পিরিয়ড। আমি এই ওয়ার্কিংটা মুছে ফেলছি, এই ওয়ার্কিংটা আশা করছি বুঝতে পারছেন, এই ওয়ার্কিংটা মুছে ফেলছি। সিপি হচ্ছে এই যে ক্রেডিট পিরিয়ড বা কনভার্সন পিরিয়ড বা হোল্ডিং পিরিয়ড। তো সিপি বলতে এখানে কনভার্সন পিরিয়ড, হোল্ডিং পিরিয়ড বা এইচপি অথবা ক্রেডিট পিরিয়ড, এই তিনটাকে বোঝানো হচ্ছে। যদিও বা আলাদা আলাদা নাম, তো সূর্য হয়তো আলাদা আলাদা নাম বসিয়ে আপনারা করেছেন, হতে পারে। যেমন আপনারা সিপিইউ এর পরিবর্তে আরেকটা নাম শিখে থাকতে পারেন, পিইউসি, পার ইউনিট কস্ট। এও যা, সিপিইউও তাই, নাম আলাদা। তো সব নামগুলো তো শিখতে হবে আপনাদেরকে। পিইউসি যা, সিপিইউ তাই, আলাদা না, একই জিনিস, নাম আলাদা। আচ্ছা, কস্ট পার ইউনিট আলাদাভাবে বের করে নিতেন। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো কস্ট পার ইউনিটের আলাদা ছক না করে এটা আরো সহজ হবে আশা করছি। তারপরে আমি দেখবো আগামী ক্লাসে সেই নিয়মটা করালে যদি ভালো হয়, তাহলে আগামী ক্লাসে সেই নিয়মটা করাবো। আচ্ছা, এই ছক এবং এই সূত্রগুলো তো বুঝতে কারো কোনো অসুবিধা নেই। সিপিইউ অথবা পার ইউনিট কস্ট, পিইউসি, যে কোনোটা আপনারা লিখতে পারেন। এখন আমি এখানে মানগুলো তাহলে লিখে ফেলি। এখন তাহলে আমরা মানগুলো লিখে ফেলি এখানে। স্টকের ক্ষেত্রে অ্যানুয়াল প্রোডাকশন ইউনিট, কত ইউনিট উৎপাদন করছে, 10,000, গুণ কস্ট পার ইউনিট বা পার ইউনিট কস্ট কত টাকা বের করেছিলাম, 8 টাকা, গুণ কনভার্সন পিরিয়ড, ক্রেডিট পিরিয়ড বা হোল্ডিং পিরিয়ড স্টকের ক্ষেত্রে দেওয়া আছে 12 সপ্তাহ, 12 দিয়ে গুণ, ভাগ করব 52 দিয়ে। ক্যালকুলেশনের অ্যান্সারগুলো আপনারা একটু জানাবেন। ডেটর্সের ক্ষেত্রেও অ্যানুয়াল প্রোডাকশন ইউনিট 10,000, কনভার্সন পিরিয়ড কত দেওয়া আছে, 8 সপ্তাহ, পার ইউনিট কস্ট 8, সপ্তাহ 8, নিচে ভাগ 52।
আচ্ছা 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 তাসনিম আপু, কস্ট পার ইউনিটও দেওয়া থাকে। জি তাসনিম আপু, প্রশ্নগুলো তো একটু ভিন্ন ভিন্ন হবেই। এই যে দেখুন, আপনারা যে অঙ্ক করেছেন সেগুলো হচ্ছে এরকম: র মেটেরিয়াল 80 টাকা, ডিরেক্ট লেবার 30 টাকা, ওভারহেড 60 টাকা, টোটাল কস্ট এত, সেলিং প্রাইস এত, প্রফিট এত। আপনারা করেছেন এই ধরনের অঙ্ক, কিন্তু আপনাদের তো শুধু এই ধরনের অঙ্ক থাকবে না, ভিন্ন ভিন্ন অনেক রকমের অঙ্ক থাকবে। আর মূলত বি পার্টের অঙ্কগুলো অনেকটা পরিবর্তন হয়, বি পার্টের অঙ্কগুলো। সি পার্টের ক্ষেত্রে এরকম অঙ্কই বেশি। তাহলে এখানে স্টকের পরিমাণ এবং ডেটর্সের পরিমাণ কত টাকা আসছে একটু জানাবেন আপনারা। এরপরে ক্রেডিটর্সের সময় এপিইউ, অ্যানুয়াল প্রোডাকশন ইউনিট কত? 10,000 ইউনিট। কস্ট পার ইউনিট কত টাকা বের করলাম? 8 টাকা। সময় কতটুকু কার ক্ষেত্রে? ক্রেডিটর্সের ক্ষেত্রে 4 সপ্তাহ ভাগ 52। ক্যালকুলেশন করলে আমরা টোটাল কারেন্ট অ্যাসেট পাবো এবং টোটাল কারেন্ট লায়াবিলিটিস পাবো। টোটাল কারেন্ট অ্যাসেট, এরপরে টোটাল কারেন্ট লায়াবিলিটিস। 18,461.54। তাহলে আমি 62 লিখে ফেলছি। এর পরেরটা কত আসছে? 462। এর পরেরটা ডেটর্সের অ্যামাউন্ট কত আসছে? 12,307। দশমিকও আছে, তাহলে 12,308। 12,308 দুইটা যোগ করে নিব, 30,770। এটা পাচ্ছি টোটাল কারেন্ট অ্যাসেট। এরপরে ক্রেডিটর্সের অ্যামাউন্টটা হিসাব করব। ক্রেডিটর্সের অ্যামাউন্ট কত আসছে? 6,153.84। তো এটার ক্ষেত্রে আমরা তাহলে লিখে নিই 6,154। আর কোনো এখানে চলতি দায় নেই, তাহলে এটাই আমাদের টোটাল কারেন্ট লায়াবিলিটিস 6,154। এখন বিয়োগ করে ক্যালকুলেশনগুলো আপনারা একটু জানাবেন। আচ্ছা নাবিলা আপু, 1 মিনিট একটু সময় দিবেন, ততক্ষণ আপনারা একটু এই অ্যান্সারগুলো দিন।
ধন্যবাদ নাবিলা আপু, মাইশা আপু, নিশাদ আপু, ফারহানা আপু। আচ্ছা, ওয়ার্কিং ক্যাপিটাল 24,616, এটা বিয়োগ করে আমরা তাহলে ওয়ার্কিং ক্যাপিটাল পাচ্ছি 24,616, আর কন্টিনজেন্সি পেয়েছি 2,462। তাহলে কন্টিনজেন্সি দেখাবো 24,616 গুণ, এই যে বলা আছে কন্টিনজেন্সি অ্যালাউ করতে হবে 10%, তাহলে এখানে পাচ্ছি 2,462, যোগ করলে পাচ্ছি 27,078। আচ্ছা, এই পর্যন্ত আমাদের নেট ওয়ার্কিং ক্যাপিটাল শেষ হয়ে যাচ্ছে। এখন নাবিলা আপু যেটা প্রশ্ন করেছিলেন, আমাদের এই যে ছক, এখানে আমাদের কি দেখাতে হয়, পার ইউনিট কস্ট বা কস্ট পার ইউনিট, যেটা আমাদের এই প্রশ্নের ক্ষেত্রে কোথাও কিন্তু কস্ট পার ইউনিট দেওয়া নেই। ক্রেডিটর্সের কস্ট পার ইউনিট কত দেওয়া নেই, ডেটর্সের কস্ট পার ইউনিট কত দেওয়া নেই, তো এখানে কোনোটারই কস্ট পার ইউনিট দেওয়া নেই, যার জন্য আমরা একবারে পুরো প্রশ্নটারই কস্ট পার ইউনিট একবারে বের করে নিব। সেলস থেকে প্রফিট বাদ দিয়ে কস্ট পার ইউনিট একবারে বের করে নিব, কেননা এই প্রশ্নে কোথাও আমাদের, এই প্রশ্নের কোথাও কিন্তু আমাদের কস্ট পার ইউনিটের তথ্য দেওয়া নেই। খেয়াল করে দেখুন, এই প্রশ্নে কোথাও কিন্তু আমাদের কস্ট পার ইউনিটের তথ্য দেওয়া নেই। অ্যানুয়াল প্রোডাকশন ইউনিটও কিন্তু দেওয়া ছিল না, যেহেতু বিক্রয় 10,000 ইউনিট, তাই অ্যানুয়াল প্রোডাকশন ইউনিটও 10,000 ইউনিট ধরে নিয়েছি আমরা। কিন্তু কস্ট পার ইউনিট দেওয়া না থাকলে এটা কি ধরে নেওয়া সম্ভব যে আচ্ছা ঠিক আছে আমি মনে করলাম 5 টাকা, আপনি মনে করুন 6 টাকা, তাহলে কি সম্ভব? সম্ভব না। তো তো এর জন্য যেহেতু কস্ট পার ইউনিট দেওয়া নেই, তাই আমরা সবগুলোর ক্ষেত্রেই একটা কস্ট পার ইউনিট বের করে নিয়েছি সেলস থেকে প্রফিট বাদ দিয়ে। সুমাইয়া রহমান আপু, এটা কখন করতে হয় কখন করতে হয় না সেটা দুইটা বিষয়ের উপর নির্ভর করে। যে যদি কন্টিনজেন্সি বলা হয় বিফোর ওয়ার্কিং ক্যাপিটাল, ঠিক আছে, ওয়ার্কিং ক্যাপিটালের আগেই 10% কন্টিনজেন্সি দেখাও, তখন এই 10, আপনি যেটা বলছেন ঠিক আছে, যে 10 দিয়ে গুণ 90 দিয়ে ভাগ, এটা তখন করতে হয়, সবসময় কিন্তু এটা করতে হয় না, কিছু ক্ষেত্রে সরাসরি 10% ক্যালকুলেশন করে দেখাতে হয়। তাহলে সবাই একটু দ্রুত কমেন্ট করে জানাবেন অঙ্কটা আপনারা সবাই বুঝতে পারছেন কিনা। নাবিলা আপু জানিয়েছেন, ধন্যবাদ আপনাকে। বাকিরাও একটু দ্রুত জানাবেন। মাইশা আপু জানিয়েছেন, ফারানা আপু, আচ্ছা সুমাইয়া আপু, এটা পরবর্তী অঙ্কগুলোতে দেখাবো। একদিনে বেশি জটিলতা দেখালে দেখা যাচ্ছে ভুলে যাওয়ার সম্ভাবনা বেশি হবে। তো এই কন্টিনজেন্সির বিষয়টা পরবর্তী ক্লাসগুলোতে দেখাবো, আজকেই তো শেষ ক্লাস না, আরো ক্লাস আছে আমাদের সাথে। দুর্জয় ভাইয়া, শ্রবণা আপু, নিশাদ আপু, ধন্যবাদ আপনাদেরকে। আচ্ছা, তাহলে আজকের মতন আমরা ক্লাসটি এখানেই শেষ করব। হোমওয়ার্ক থাকবে আপনাদের পিডিএফ এর 3 এবং 4, 3 এবং 4 দুইটা প্রশ্নই চেষ্টা করবেন সমাধানে, যেহেতু এটা আপনারা আগেও করেছেন, ঠিক আছে। আর আপনাদের এই যে বিবি এর এই গ্রুপে আপনারা একটু হোমওয়ার্কগুলো কমপ্লিট করে জমা দিবেন, যাতে যারা মেসেঞ্জার গ্রুপে যুক্ত হয়নি, যারা এখনো পেড কোর্সে ভর্তি হয়নি, তারাও যাতে এগুলো দেখে তাদের কোনো ভুল থাকলে সেটা সংশোধন করে নিতে পারে, ঠিক আছে। আর আজকের মতন তাহলে আমরা এখানেই বিদায় জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।
আসসালামু আলাইকুম।